নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় কিন্তু সলভ করে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। তো দেখো উদ্ভিদ শারীরবিদ্যা। তো দেখো এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ যাবতীয় যে প্রশ্নগুলো আছে সব সলভ করে দেবো। প্রথম প্রশ্ন এক দাগে, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ O2-র উৎস হলো অ্যান্সার বি, এর অ্যান্সার H2O জল। দুই দাগে প্রশ্ন, সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটু হলো অ্যান্সার বি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণু, অ্যান্সার বি ক্লোরোপ্লাস্ট। তিন দাগে প্রশ্ন, সৌরশক্তির সাহায্যে পাতার কোষে এডিপি থেকে এটিপি তৈরির পদ্ধতিকে বলে, অ্যান্সার বি তোমরা জানো এর অ্যান্সার ফটোফসফোরাইলাইজেশন বা ফটোফসফোরাইলেশন যাকে বলে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের চার দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রক্রিয়ার উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো PGA। পরের প্রশ্ন পাঁচ দাগে, উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন, অ্যান্সার হবে Mg। ছয় দাগের প্রশ্ন, স্বল্পমাত্রিক মৌলিক উপাদান সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় তা হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিমাপের তারতম্য ঠিক আছে ঘটলে বিক্রিয়া সৃষ্টি হয় না। পরের প্রশ্ন আমাদের সাত দাগের প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেন বিজ্ঞানী, অ্যান্সার হবে কার্টিস। এবার দেখো এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আমাদের পরের যে প্রশ্ন বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এক দাগে RUBISCO এর পুরো কথার অর্থ কী। তো দেখো এর অ্যান্সার কিন্তু 57 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 57 নম্বর পেজে আছে, ঠিক এখান থেকে দেখতে পাচ্ছে RUBISCO। তো দেখো এর অ্যান্সার হবে রাইভিউলোজ এবং ঠিক আছে রাইভিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, অক্সিজিনেজ। তো দেখো এটা একটু কঠিন নাম আছে, মুখস্থ করতে হবে যে করেই হোক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। দুই দাগের প্রশ্ন, ফটোলাইসিস কাকে বলে, পেজ নম্বর 56। তো দেখতে পাচ্ছ এর অ্যান্সার কিন্তু 56 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে সক্রিয় থেকে শুরু করে হিল বিক্রিয়া বলা হয়, ঠিক আছে, এতটা লিখবে। দেখতে পাচ্ছ 56 নম্বর পেজে আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, NADP এর পুরো কথা কি। তো দেখো পেজ নম্বর 54 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ 54 নম্বর পেজে আছে, ঠিক আছে 54 নম্বর পেজে আছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। বানামে একটু গন্ডগোল হতে পারে, তোমরা ভালো করে 2-3 বার প্র্যাকটিস করে নেবে, তা না হলে কিন্তু বানামে কিন্তু ভুল হতে পারে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন, ATPকে এনার্জি কারেন্সি কেন বলে। তো দেখো পেজ নম্বর 56-এ আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 56 এনার্জি কারেন্সি, ঠিক আছে, এনার্জি কারেন্সি যাকে বলে এখান থেকে শুরু করে জীবকোষ থেকে শুরু করে লেখা শুরু করবে, এই শক্তি মুদ্রা বলে, ঠিক এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর কিন্তু 56 নম্বর পেজে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে, পাঁচ দাগের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রধান 3টি মৌলিক উপাদানের নাম লেখো, পেজ নম্বর 59 আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 59 নম্বর পেজ। তোমরা যেটা লিখবে তোমরা এখান থেকে লিখবে, দেখো N লিখবে, K লিখবে, CA লিখবে, H লিখবে আর ZN লিখবে। তার মানে বুঝতেই পারছো N মানে কি নাইট্রোজেন, ঠিক আছে। তো এইভাবে তোমরা এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। পটাশিয়াম, K মানে কি পটাশিয়াম, CA মানে কি ক্যালসিয়াম, ZN মানে কি জিঙ্ক, S মানে কি সালফার, ব্যাস এই কটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবে লিখতে পারো বা সম্পূর্ণ বাক্যও লিখতে পারো বাংলায়। এবার দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করবো। প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন, অভিস্রাবণের সময় অর্ধবেদ্য পর্দা দিয়ে ড্যাশ অণু চলাচল করে, অ্যান্সার হবে দ্রাবকের অণু চলাচল করে। দুই দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের একটি ড্যাশ বিপাক, অ্যান্সার হবে উপচিত বিপাক, উপচিত। পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য পরিবহন করে, অ্যান্সার হবে ফ্লোয়েম কলা। চার দাগে, অভিস্রাবণের জন্য ড্যাশ পর্দা প্রয়োজন, অ্যান্সার হবে অর্ধভেদ্য পর্দা প্রয়োজন। এবার দেখো সত্য মিথ্যা নিরূপণ করে এক দাগে, সিগন্যালের মাধ্যমে রসের উৎস্রোত ঘটে। তো দেখো এটা কিন্তু ঠিক আছে। দু জায়গায় ব্যাপন প্রক্রিয়া অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা ভুল আছে। পরের প্রশ্ন কী বলেছে তিন দাগে তো দেখো সিগন্যালের মাধ্যমে এই কোশ্চেনটা
তো দেখো 4 দাগের প্রশ্ন, সক্রিয় পরিবহনে যে শক্তি ব্যবহৃত হয় তা আসে এটিপি থেকে, এটা ঠিক আছে। 5 দাগে বায়ুর আর্দ্রতা কমলে বাষ্পমোচন হার বাড়ে, এটা কি আছে, এটা কিন্তু ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। এটিপি হবে সক্রিয় পরিবহন, সিলিকন ঠিক আছে, অয়েল হবে, অ্যান্সার হবে বাষ্পমোচন প্রতিরোধী, সংকর ধাতু হবে, ব্যাপন হবে ঠিক আছে, এবং মূলজ চাপ হবে, অ্যান্সার হবে রসের উৎস্রোত। ওকে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। 1 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশায় উপাদানগুলি কি কি? তো দেখো পেজ নম্বর 55 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 55 নম্বর পেজে উপাদানগুলি তোমরা লিখবে। দেখো এই যে উপাদান, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে উদ্ভিদের বাষ্পমোচন কত প্রকার ও কী কী? তো দেখো পেজ নাম্বার 61-এ রয়েছে, তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 61 ঠিক আছে। 61 তোমরা এখান থেকে লিখবে, দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। ঠিক এখান থেকে শুরু করে বাষ্পমোচন প্রধানত 3 প্রকার, দেখো এখান থেকে শুরু করবে বাষ্পমোচন প্রধানত 3 প্রকার, এখান থেকে শুরু করে ঠিক এই বাষ্পমোচন ঠিক আছে, ঠিক এতটা লিখবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। তো দেখো এটা কিন্তু পেজ নাম্বার 53-তে রয়েছে ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 53 ঠিক আছে, তোমরা এটা লিখবে রাসায়নিক বিক্রিয়া। এই যে বাক্সের মতো যেটা আছে 6CO2 + 12H2O সূর্যালোক ক্লোরোফিল ঠিক আছে, তারপরে 66H12H12O6 + 6O2 + 6H2O, দেখতে পাচ্ছ এটা পুরো সমীকরণটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের, এটা তো হয়ে গেছে 4 দাগের প্রশ্ন, মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, উদাহরণ দাও। তো দেখো পেজ নাম্বার 59 নম্বর পেজে আছে, তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 59 নম্বর পেজ, তোমরা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পেজ নাম্বার 59 দেখতেই পাচ্ছ তোমরা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন বলেছে বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখো। তো দেখো পেজ নাম্বার 61-এ রয়েছে, তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 61 ঠিক আছে। তোমরা 1 নম্বর 2 নম্বর 3 4 ঠিক আছে, 1 2 3 এদিকে 1 2 3, এখান থেকে দুটো লিখবে, এখান থেকে দুটো লিখবে ঠিক আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য লিখে নেবে ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, তো দেখতেই পাচ্ছি এবার আমি তোমাদের 4 দাগের যে প্রশ্নগুলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের কার্য বর্ণালী কাকে বলে, পেজ নম্বর 54 থেকে 55, এবং দৃশ্যমান আলোক বর্ণালী কোন কোন বর্ণ কার্য বর্ণালী নামে পরিচিত। তাই দেখো 54 নম্বর পেজ এবং 55 নম্বর পেজ আছে ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 54 নম্বর পেজ, দেখতে পাচ্ছ ঠিক নিচ থেকে চালু হবে ঠিক আছে, ঠিক নিচ থেকে চালু হবে, ঠিক এখান থেকে শুরু করবে ঠিক আছে। পরের যে পেজ আছে পেজ নম্বর 55 নম্বর পেজ, তোমরা এতটা লিখবে এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং যেটা ক্লোরোফিল দ্বারা যেটা শোষিত হচ্ছে লাল ঠিক আছে, এবং নীল দেখতেই পাচ্ছ ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে। বুঝতে পারলে আমি কি বললাম? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকারের দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয় কেন? আলোক নিরপেক্ষ দশার উপজাত পদার্থগুলি কী কী? সালোক সংশ্লেষের 2টি তাৎপর্য লেখো। তো দেখো 57 নম্বর পেজ, 58 নম্বর পেজ এবং 58 নম্বর পেজ, এই 3টে প্রশ্ন কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 57, যেটা আমরা দেখতে পাচ্ছি আলোক নিরপেক্ষ দশা, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে, তারপরে বিক্রিয়ার পর্যায়ে এটা লিখবে এবং তারপরে এটা লিখবে, এটা লিখবে ঠিক আছে, ঠিক এতটা লিখবে। তারপরে যেটা বলেছে, যেটা আলোক নিরপেক্ষ দশার যেটা উৎপন্ন যে পদার্থ সমূহ, তোমরা গ্লুকোজ ঠিক আছে, NADP+ এবং সেখানে ADP, এটা এখান থেকে শুরু করে এটা মানে এটা লিখবে। তার সঙ্গে যেটা সালোক সংশ্লেষের তাৎপর্য, আবার যেটা আর একটা লেজুর কোশ্চেন ছিল, সেই লেজুর কোশ্চেন তোমরা দেখো, প্রথমটা তো ওটা তো আমি বলে দিলাম, তারপরে তোমাদের লেজুর হিসাবে তোমাদের সালোক সংশ্লেষের তাৎপর্য 1 নম্বর 2 নম্বর ঠিক আছে, এই ঠিক এতটা লিখবে 10 গুণ ঠিক আছে, 10 গুণ দরকার নেই, বেশি পর্যন্ত লিখবে ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। পেজ নম্বর 57 থেকে 58। তো দেখতে পাচ্ছ আলোক দশা বলেছে, তোমরা এখান থেকে শুরু করবে, এই
স্থান উপাদান এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপর এখান থেকে এটা লিখবে, এই পয়েন্টটা পুরোটাই লিখবে, ঠিক আছে, এটা লিখবে, এটা রোমান 2টা লিখবে, রোমান 3টা লিখবে, ঠিক আছে, সব লিখবে, ওকে। এবং তার পরের পেজে তোমরা লিখবে ঠিক এতটা লিখবে, ঠিক এখান থেকে শুরু করে দরকার নেই, ঠিক এই সঞ্চিত থাকা পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে সঞ্চিত থাকা পর্যন্ত লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? পেজ নাম্বার 63 এবং বাষ্পমোচনের 3টি প্রভাবকের নাম ও ভূমিকা লেখো। তো দেখো পেজ নাম্বার 63 রয়েছে, তারপরটা পেজ নাম্বার 62-তে রয়েছে। প্রথমে আমি বাষ্পমোচনের প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতিটা মানে দেখাবো তোমাদের, ঠিক আছে, পেজ নাম্বার 63। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 63, ঠিক আছে। তোমরা যেটা লিখবে ক্ষতিকারক ভূমিকা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। তারপরে বলেছে বাষ্পমোচনের 3টি প্রভাবকের নাম, পেজ নাম্বার 62। তারপর লিখবে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, ঠিক এতটা লিখবে, ঠিক আছে, দরকার নেই এতটা লেখা, ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের এটা হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, যে রসের উৎস্রোত বলতে কি বোঝো? রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জোলির মতবাদ সংক্ষেপে লেখো। তো রসের উৎস্রোত এটা কিন্তু পেজ নাম্বার 66, আর ডিকসন ও জোলির মতবাদ পেজ নাম্বার 67, ঠিক আছে। দুটো অ্যান্সারই একবারে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 66, রসের উৎস্রোত তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। তারপরে যেটা বলেছে 67 নম্বরে যেটা লিখবে দেখাচ্ছি, তোমরা বলছি কোনটা লিখবে। তোমরা এখানে যেটা বলেছে যে ডিকসন ও জোলির যে মতবাদ, ঠিক আছে, তোমরা লিখবে ঠিক এখান থেকে চালু করবে 2 নম্বর পয়েন্ট, এখান থেকে চালু করে ঠিক লিখবে হচ্ছিল ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এবং তার সঙ্গে এই ছবিটা আঁকবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, তার সঙ্গে কিন্তু এই যে ছবিটা আঁকবে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 67 নম্বর পেজে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের এটা সলভ করে দিয়েছি, পরের দিন তোমাদের আমি শোষণ সলভ করে দেবো, আস্তে আস্তে করে সব সলভ করে দেবো, শোষণ একদিন সলভ করে দেবো। তো দেখো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি প্রত্যেকটা পার্ট করে আমি বের করছি, ঠিক আছে। এবং তারপর শোষণে হওয়ার পর তোমাদের আমি পরের দিন পুষ্টিটা সলভ করে দেবো, ঠিক আছে। পুষ্টি আছে, ঠিক আছে, দেখো তারপরে তো কতগুলো আছে সেটা আগে তোমরা দেখে নাও। পুষ্টির পরে তোমরা দেখতে পাচ্ছ যে সংবহন আছে, ঠিক আছে, সংবহনটাও তোমাদের সলভ করে দেবো। সংবহনটা গুনে গুনে 5খানা ভিডিও করবো, ঠিক আছে, কিন্তু অনেকগুলো বড় চ্যাপ্টার আছে, ঠিক আছে। 3rd চ্যাপ্টারটা অনেকটা বড় আছে। তারপরে দেখো রেচন আছে, রেচনটাও ফটাফট করে সলভ করে দেবো, ঠিক আছে, রেচনটাও ইম্পর্টেন্ট আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? আর পরের এটা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ এটাও তোমাদের আমি পরে কোনো একদিন সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।